হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। আজকে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের একটা ওটা তো করেছিলাম যে প্র্যাকটিস সেট 1, আর এখানে হচ্ছে প্র্যাকটিস সেট 2। আমি চলে এসেছি বাংলা ব্যাকরণের প্র্যাকটিস সেট 2 নিয়ে। প্র্যাকটিস সেট 2 ভালো করে তোমরা শুনে নাও। আগামী যে সমস্ত রামকৃষ্ণ মিশন পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে তোমরা ক্লাস 5-এ এন্ট্রান্সে বসবে, তার জন্য সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি। আমি তোমাদেরকে প্রতিদিন বাংলা ইংরেজি অঙ্ক এগুলো সব কিছু কিন্তু করাবো। দেখো, তাহলে আজকে আমরা ব্যাকরণে কিছু প্রশ্ন করি, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে এরকম প্রশ্ন নিয়ে আমি করাতে চলেছি। একে দেখে প্রশ্ন বলেছে টি এবং রা এই শব্দটার যোগে, মানে এগুলো যোগ করে বহু বচনে এক বচনে উদাহরণ দিতে বলেছে। টি শব্দটা দেখো আমরা কী ক্ষেত্রে ব্যবহার করি, এক বচনের সাথে ব্যবহার করি। ধরো এখানে বালক রা আছে, তোমাকে এরকম দিয়ে দিতে পারে, যেটা একটা বহু বচন, এখানে টি শব্দটা লাগিয়ে তোমাকে ওইটা এক বচন করতে হবে। টি বা টা মানে মনে করো একটা পেন, এগুলো আমরা এক বচনে ব্যবহার করি। তাহলে বালক টি, এটা হচ্ছে হয়ে গেল এক বচন। তারপর দেখো এখানে রা শব্দটা যোগ করতে বলেছে, তাহলে রা কথাটা আবার আমরা বহু বচনে ব্যবহার করি। তাহলে ছেলে, এটা এক বচন, তাহলে ছেলে রা, এটা হচ্ছে বহু বচন হয়ে গেছে। দুই দাগে দেখো সমষ্টিবাচক শব্দ। সমষ্টিবাচক মানে কি, যে সমষ্টিবাচক, এই কথাটা মানে তোমাদেরকে বুঝতে হবে। সমষ্টিবাচক শব্দ মানে হচ্ছে যে শব্দের দ্বারা কোনো সমষ্টি বোঝায়, মানে অনেকগুলো আছে এরকম বোঝায়, সেরকম শব্দযোগে বহু বচনে উদাহরণ দিতে বলেছে। তাহলে দেখো নৌকা, নৌকা মানে হচ্ছে আমরা একটা নৌকাকে সাধারণত বুঝে থাকি। এর সাথে বহর কথাটা আমি যদি জুড়ে দিই, নৌকা বহর মানে কিন্তু অনেকগুলো বহর। সৈন্য মানে একটা সৈন্য, সৈন্য বাহিনী, তাহলে এই বাহিনী কথাটা, বহর কথাটা, এগুলো কিন্তু সমষ্টিবাচক শব্দ। এই শব্দগুলো যোগ করে আমরা বহু বচন। পাখি, তুমি দেখো এটাকে এক ঝাঁক পাখি এটা আমরা বলি, তাহলে এগুলো হচ্ছে সমষ্টিবাচক বহু বচন, ঠিক আছে। তারপর দেখো বিপরীত শব্দ, বিপরীত শব্দ দিয়ে আছে। বিপরীত শব্দ লিখতে খুবই পরীক্ষার জন্য খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, সেরকম আমি তোমাদেরকে কিছু শব্দ করিয়েছি। দেখো প্রথমে হচ্ছে আরোহণ। আরোহণ মানে কি, মনে করো পাহাড়ে কেউ একজন আরোহণ করছে, এটা দিয়ে বাক্য যদি লিখতে বলা হয় তাহলে কি তোমরা লিখবে যে আমি, তুমি লিখবে যে আমার ইচ্ছা বড় হয়ে আমি পর্বত আরোহণ করব। এইটা হচ্ছে বাক্য রচনা করবে। এর বিপরীত শব্দ কী আছে, অবরোহণ, ঠিক আছে। তারপর দেখো অভিজ্ঞ। এই অভিজ্ঞ মানে হচ্ছে কি, যে সমস্ত কিছু সম্বন্ধে, ধরো কোনো একটা কাজ সে খুব ভালো জানে, সেটা হচ্ছে অভিজ্ঞ। অনভিজ্ঞ মানে যে কোনো কাজই জানে না, একবারে অনভিজ্ঞ। তাহলে আমরা অনভিজ্ঞ মানে একবারে কোনো কাজটার সম্বন্ধে জানি না। তাহলে আমি যদি বলি যে একজন অনভিজ্ঞ মানুষকে যদি কারখানায় কাজ করতে দেওয়া হয়, সে কাজটি করতে পারে না, এরকম তুমি বাক্য রচনা করতে পারো। তারপরে দেখো কনিষ্ঠ। কনিষ্ঠ কথাটা মানে কি, এই যে এটা মানে কি আঙুল, কনিষ্ঠ আঙুল। তাহলে কনিষ্ঠর বিপরীত শব্দ হচ্ছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়। জ্যেষ্ঠ দিয়ে তুমি যদি বাক্য রচনা করো, তুমি লিখবে যে আমার বাবা হচ্ছে 3 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ভাই বা জ্যেষ্ঠ পুত্র, এরকম লিখবে, বাক্য রচনা করতে দেবে, এগুলো দিয়ে দেখবে। গৌরব মানে হচ্ছে যে কোনো কিছু সম্বন্ধে যদি খুব বেশি তোমার প্রশংসা হয়, মানে কেউ যদি কোনো ভালো কাজ করে, তাহলে কিন্তু তাকে আমরা বলি যে সে হচ্ছে দেশের গৌরব। যেমন ধরো আমি বলছি সৌরভ গাঙ্গুলি, তিনি হচ্ছে খুব ভালো খেলোয়াড়, তিনি হচ্ছে আমাদের দেশের ভালো গৌরব, ঠিক আছে। বা সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকর, এরা হচ্ছে আমাদের দেশের গৌরব অর্জন করেছে, ঠিক আছে। তাহলে এর বিপরীত শব্দ কী হবে, অসম্মান। গৌরব মানে হচ্ছে সম্মান। অসম্মান দিয়ে যদি বাক্য রচনা করতে বলা হয়, কী বাক্য রচনা করবে সেটা তোমরা একবার আমাকে কমেন্ট সেকশানে লেখো, নিচে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। একটা বাক্য রচনা লিখি। চঞ্চল শান্ত। শান্ত দিয়ে বাক্য রচনা গিয়ে লিখবে যে রিমা ও সীতা 2 বোনের মধ্যে রিমা খুব শান্ত মেয়ে। জাগ্রত। জাগ্রত মানে কি, জেগে আছে। আর তার অপোজিট কী হবে, সুপ্ত বা নিদ্রিত। নিদ্রিত মানে নিদ্রা অবস্থায়, ঘুমাচ্ছে। জাগ্রত মানে জেগে আছে, নিদ্রিত। তাহলে নিদ্রিত অবস্থায় কী হবে, যে নির্দিষ্ট অবস্থায় কাউকে ডিস্টার্ব করা উচিত নয়, এরকম লিখতে পারো। পণ্ডিত। পণ্ডিত মানে যে অনেক জ্ঞান আছে, তাহলে ওর অপোজিট কী হবে, মূর্খ। এরপর দেখো সুলভ। সুলভ মানে যেটা খুব সহজেই পাওয়া যায়, আর দুর্লভ মানে যেটা একদমই পাওয়া যায় না। যেমন আমি যদি বলি যে কোনো একটা জিনিস ধরো যেটা খুবই কম পাওয়া যায়, সেটা আমরা বলছি যে আমাদের এখানে এই জিনিসটি খুবই দুর্লভ, মানে পাওয়া যায় না। ঐক্য মানে ইউনাইট বা একসাথে থাকা, অনৈক্য মানে অনৈক্য
ধরো আমি বলছি যে আমাদের পাড়ায় 5টা ফ্যামিলি বাস করে, তাদের প্রত্যেকেরই তারা প্রত্যেকেরই প্রতিজনাই অনৈক্য, মানে হচ্ছে যে তাদের মতামতগুলো আলাদা। জয় পরাজয়, এটা তো তোমরা পারবে। পরাজয় পরাজয় কি দিয়ে যদি একটা বাক্য রচনা আমি তোমাদেরকে করতে বলি, কি লিখবে বলো বাক্য রচনা পরাজয় দিয়ে? লিখবে যে যুদ্ধে যদি পরাজিত হও তাহলে উঠে আবার শুরু করো যুদ্ধ, বা পরাজয় হওয়ার পর হার স্বীকার করা উচিত নয়। ভদ্র অভদ্র, ঠিক আছে, পুণ্য পাপ, তরল কঠিন, এগুলো হচ্ছে সমস্ত বিপরীত শব্দ। প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য রচনা তোমরা লিখবে, কমেন্ট সেকশানে আমাকে জানাবে, না পারলে আমি তোমাদেরকে করিয়ে দেবো। তারপর দেখো নিচের শব্দগুলোর মধ্যে একটা প্রশ্ন দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। বলেছে যে নিচের শব্দগুলোর মধ্যে বিসর্গ সন্ধির উদাহরণ দাও, দিয়ে অপশন দেওয়া আছে দেখো ক, খ, গ, ঘ, 4টে। নি যুক্ত আনন্দ, মন যুক্ত রম, ভা যুক্ত কর, প্রত্যেকেই দেখো লাস্টে বিসর্গ আছে। তাহলে বিসর্গ থাকা মানেই আমরা জানি এটাও বিসর্গ সন্ধি, এটাও, তাহলে সব কটি, তাহলে এর অ্যান্সারটা কী হবে? সব কটি। তারপরে দেখো বলেছে যে কোন শব্দটা মৌলিক শব্দের উদাহরণ নয়। আচ্ছা, এখানে তোমরা হয়তো ভাবছো যে এই মৌলিক শব্দ কথাটা মানে কি। দেখো দু রকমের হয়, একটা হচ্ছে যে যৌগিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ, ঠিক আছে। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলো আর ভাঙা যায় না, বা আমরা উচ্চারণ করতে গেলে একবারেই উচ্চারণ করি, যেমন ধরো কান, তারপর ধরো জল, তারপর ধরো মা। এই শব্দগুলোকে আমরা মানে যখন উচ্চারণ করছি, তুমি কি এইভাবে উচ্চারণ করো? কা, কয়াকা যুক্ত দন্ত ন, এইভাবে তো উচ্চারণ করো না, তুমি একবারে উচ্চারণ করো কান, তাই তো। বা মা, জল, মানে একবারে উচ্চারণ করছো। তুমি যখন উচ্চারণটা করছো তখন দেখো খেয়াল করে তুমি কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করছো না। কিন্তু এখানে যদি আমি তোমাকে একটা শব্দ বলি, যেমন গায়ক, বা হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি ইংলিশে যেমন একটা ধরো শব্দ বলছি যে বিউটিফুল, এই যে বিউটিফুল, BEAUTI, বিউটিফুল, দেখো দুটো শব্দ তুমি 2 সিলেবাল যেটাকে বলে বিউটিফুল, দুবারে উচ্চারণ করছো। বাংলায় যেমন হবে ধরো গা ও গায়ক, তাহলে গা কথাটা এসেছে প্লাস আবার এইটা আলাদা করে উচ্চারণ করছো। সেরকমই গাইয়ে, গা মানে যে গান করে যুক্ত হস্যি অন্তস্থ একা, দুভাগে আমি যদি তোমাকে ভাঙতে পারি। তাহলে এখানে বলেছে যে মৌলিক শব্দের উদাহরণ নয় কোনটা। দেখো মা হচ্ছে মৌলিক শব্দ, নাক মৌলিক শব্দ, জল মৌলিক শব্দগুলোকে তুমি ভাঙতে পারছো না, তাহলে একমাত্র গাইয়ে এটাকে কিন্তু তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে। তাহলে বোঝা গেল মৌলিক শব্দ যৌগিক শব্দ কি, বোঝাতে পেরেছি আশা করছি। এইবার দেখো একটা শব্দ হচ্ছে যে অন্য, শব্দটা ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে কোনটা সেটা জানতে চেয়েছি। ব্যুৎপত্তিগত মানে কি, মানে হচ্ছে শব্দটার কোথা থেকে এসেছে বা এর মানেটা কি, ঠিক আছে। তাহলে এই অন্য শব্দটার অর্থ হচ্ছে দেখো ডাল, ভাত, চাল আর যে কোনো খাবার। এখানে কিন্তু অ্যাকচুয়ালি অন্য কথাটার অর্থ হচ্ছে ভাত, ঠিক আছে। এখানে হচ্ছে এর অর্থ হচ্ছে ভাত। তারপর দেখো পরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলেছে, সংখ্যাবাচক শব্দ নয় কোনটি। দেখো 4, 7, পঞ্চম আর 13। তাহলে এখানের মধ্যে দেখো এটা কি উত্তর হবে, সংখ্যাবাচক শব্দ। এইটা আগে মানে তোমাদেরকে জানতে হবে, দু রকমের হয়, একটা হচ্ছে সংখ্যাবাচক, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করার সাথে সাথে প্রত্যেকটা কনসেপ্ট বলে বলে যাব, তোমরা লিখে নেবে খাতায়। আর একটা আমি বলছি পূরণবাচক। এই টাইপের কোশ্চেনই কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আসে, রহরা রামকৃষ্ণ মিশন, এগুলো তো ভালো ভালো মিশন, তাই কম্পিটিশান অনেক বেশি। সেই জন্য তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তোমরা যেগুলো বুঝছো ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখো সংখ্যাবাচক মানে ধরো 1, 2, 3, 4, 5, এই যে আমরা বলছি 1, 2, 3, দেখো একটা সংখ্যা বোঝাচ্ছি, কাউন্ট করছো তুমি যে এখানে কতগুলো চকলেট আছে বা কতগুলো, ধরো এখানে 2টো পেন আছে, ঠিক আছে। তাহলে এই 2টো পেন আছে, ধরো 3টে পেন, তাহলে আমি বলছি এখানে 3টে পেন আছে, তাহলে এটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে 1, 2, 3, তাহলে এটা কাউন্ট করছি। তাহলে যে শব্দের দ্বারা আমরা কাউন্ট করা বোঝাই সেইগুলোকে বলছে সংখ্যাবাচক। আর এই 3টে পেনের মধ্যে আমি যদি বলি এদের অবস্থান অনুযায়ী কোন পেনটা আগে আছে বলো তো, তখন বলবে এই কালো পেনটা প্রথম আছে, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। বা 3জন স্টুডেন্ট ধরো দাঁড়িয়েছে, তাহলে এ হচ্ছে দৌড়ে, মানে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে, এ দ্বিতীয় হয়েছে, এ তৃতীয় হয়েছে। তাহলে এদের পজিশন বোঝাচ্ছে বা এদের অবস্থান বোঝাচ্ছে, একটা ক্রমিক সংখ্যা বোঝাচ্ছে, সেই শব্দটাকে আমরা কী বলবো, পূরণবাচক। তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ নয় কোনটা, দেখো বলেছে 4, 7, এগুলো কিন্তু কাউন্টিংয়ে হেল্প করছে। 13 কিন্তু পঞ্চম, তুমি কি কাউন্ট করার সময় বলো যে এটা পঞ্চম, তুমি কি এইভাবে বলো যে ধরো কাউন্ট করছো 1, 2, 3, তুমি কি এইভাবে বলো একক দ্বিতীয় দ্বিতীয়, নাকি এইভাবে বলো 1, 2, 3।
তাহলে এখানে পঞ্চমটা দেখো আলাদা। পঞ্চমটা আমরা কী বলি, যে পজিশন, ধরো ক্লাসে পঞ্চম স্থান অধিকার করেছে, সে যেখানে তোমরা দেখবে যে পজিশন বোঝাচ্ছে বা ক্রমিক অবস্থান বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে পূরণবাচক। এবার দেখো বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি র-তে পরিণত হয়েছে এবং ও-তে পরিণত হয়েছে, এরকম করে একটা করে উদাহরণ দিতে বলেছে। অর্থাৎ দেখো বুঝিয়ে বলছি, ধরো বিসর্গ দেওয়া একটা শব্দ, মানে এরকম করে ভেঙে দেওয়া যে নি, তারপর বিসর্গ যুক্ত রদ, তাহলে দেখো এই বিসর্গটা উঠে যে র-তে পরিণত হয়েছে নিরদ, বা নি যুক্ত রজ, তাহলে নিরজ। তাহলে ঠিক আছে, দেখো বিসর্গটা রজতে র পরিণত হয়েছে, বিসর্গটা মানে উঠে গিয়ে এটা র হয়ে গেছে। এখানে দেখো ওতে পরিণত হয়েছে, জানতে চাইছে, তাহলে অকুত যুক্ত ভয়, তাহলে অকুত ভয়। এটা হচ্ছে এই যে ও, তাহলে এটা ওকারে পরিণত হয়েছে। লাস্ট কোশ্চেন আজকে দেখো একটা খুব সুন্দর বলছি, যে দাদুর ৭৯তম জন্মদিনে ২৭শে আশ্বিন পালিত হবে। এই জন্মদিনটা ২৭শে আশ্বিন পালিত হবে। তাহলে ৭৯তম বলেছে যে এখানে সংখ্যাবাচক কোনটা, পূরণবাচক। তাহলে ৭৯তম মানে কি, একটা অবস্থান বা ক্রমিক অবস্থান বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, কততম, মানে এইবার আমরা যদি বলি যে প্রথম জন্মদিন, দ্বিতীয়তম জন্মদিন, সেরকম ৭৯তম, তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে পূরণবাচক। আর ২৭শে আশ্বিন মানে এটা সংখ্যা একটা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক। বুঝতে পেরেছো? এইভাবে আমি তোমাদেরকে সংখ্যা প্রতিদিন করাতে থাকবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।